সবাইকে স্বাগতম। আমি বিপ্লব চন্দ্র রায়। তো এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে হাইজানেসের ফিজিক্সের কোশ্চেনগুলো 16, 17 এবং 17, 18। কিন্তু আজকে আমরা আলোচনা করব 18, 19 শিক্ষাবর্ষের ফিজিক্সের যে 25 মার্ক আমাদের আছে, সেই 25 মার্কের ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা আলোচনা করব। তো প্রথম কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি। প্রথম কোশ্চেনটা হচ্ছে আমাদের এখানে একটি পরিপূর্ণ কুয়ার গভীরতা 20 মিটার, গভীরতা তার 20 মিটার এবং ব্যাস হচ্ছে 2 মিটার। হ্যাঁ, একটি পাম্প 24 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। পাম্পটির অশ্ব ক্ষমতা কত? অশ্ব ক্ষমতা আর ক্ষমতা আলাদা জিনিস। অশ্ব ক্ষমতা হচ্ছে ক্ষমতার থেকে বড় আর কি। তো এই দুটা জিনিস দ্বারা একটা পরিমাপ করা হয়। আমরা যদি এটা করতে যাই তাহলে আমরা এখানে কি দেখলাম যে একটা পাম্প, একটা কুয়া, একটা কুয়া আছে। এই কুয়াটার আমাদের গভীরতা কত? গভীরতা হচ্ছে আমাদের 20 মিটার। কুয়াটার গভীরতা পেলাম আমরা 20 মিটার এবং কুয়াটার যে ব্যাস আছে এই ব্যাসটুকু পেলাম আমরা 2 মিটার। ব্যাস পেলাম 2 মিটার এবং একটি পাম্প 24 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে। মনে করো কুয়াটি পানি আছে ভর্তি, এটা আছে 24 মিনিটে পানি শূন্য করতে পারে। তাহলে এখানে আমাদের অশ্ব ক্ষমতা বের করতে হবে। আর অশ্ব ক্ষমতার হচ্ছে আমাদের অশ্ব ক্ষমতা হচ্ছে হর্স পাওয়ার, এইচপি। এইচটা হচ্ছে হর্স, WRSE, হর্স পাওয়ার, POWER পাওয়ার। তো এক্ষেত্রে হর্স মানে হচ্ছে ঘোড়া, আর এক্ষেত্রে অশ্ব বাংলা কথা হলো ঘোড়া। তো এক্ষেত্রে আমাদের 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। এটা আমাদের মনে রাখতে হবে। 746 ওয়াট। এটা আমরা করতে যাই তাহলে আমাদের কি করতে হবে আমরা আগে দেখি। এটা প্রশ্নটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। প্রশ্নটা কি বলছে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা কুয়া আছে, কুয়াটার গভীরতা 20 মিটার এবং কুয়াটির ব্যাস হচ্ছে 2 মিটার। কুয়াটি পানিপূর্ণ আছে, কুয়াটিকে পানি শূন্য করতে একটা পাম্প বা মোটরের দরকার হয় 24 মিনিট। 24 মিনিটে সে সম্পূর্ণ পানিটাকে উত্তোলন করে বাইরে ফেলতে পারে। তো এক্ষেত্রে যদি আমরা করি, আমরা আগে দেখবো যে ক্ষমতার ইংলিশ কি? ক্ষমতা P = W/T। এখানে ডাব্লিউটা কি? ডাব্লিউটা হচ্ছে কাজ এবং টি 1 সেকেন্ডে কোনো জিনিস বা কোনো বস্তু বা কোনো মেশিন বা কোনো মানুষ যতটুকু কাজ করতে পারে সেই তার পরিমাপটা হলো তার ক্ষমতা। তো এক্ষেত্রে যদি আমরা W/T লিখি, হ্যাঁ, ডাব্লিউ সমান আমরা কি পাই? P সমান mgh/t। কাজটা কি হবে? কাজটা হবে তার mgh। এমটা এখানে কি? এমটা ভর, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ এবং এই হচ্ছে উচ্চতা, অভিকর্ষ ত্বরণ এবং ভর, এই তিনটা জিনিস মিলে তার হচ্ছে কাজটা। এটাকে যে পানিটাকে উত্তোলন করে অন্যখানে দিয়ে দিবে, সে পানিটাকে যে উত্তোলন করে অন্য পাশে ফেলাই দিবে, এই পরিমাপটা হচ্ছে তার কাজ, mgh। এখন এখানে আছে আমাদের পানি, তাহলে পানির ভর GH। তাহলে পানির ভরটা আমরা কিভাবে পাবো? এখানে এটা কিন্তু আমাদের দেওয়া নেই যে পানির ভর কত। পানির ভরটা হচ্ছে সম্পূর্ণ ভরটা, কুয়াটির সম্পূর্ণ আয়তনে হচ্ছে পানি ভর। তাহলে m সমান আমরা লিখবো v রো GH/T। m সমান লিখবো আমরা v × রো, আয়তন এবং হচ্ছে ঘনত্ব। আয়তন এবং ঘনত্বের গুণফল হচ্ছে আমাদের এখানে ভরটা পাবো। পানির ভর, যখন পানির ভর বলবে তখন পানির আয়তন, কতটুকু আয়তন আছে পানির আয়তন, বা যে পাত্রে বা যে কুয়া রাখা হবে পানিগুলো, সেই কুয়াটার হচ্ছে আয়তন এবং রো মানে ঘনত্বটা গুণ করলে আমরা তার ভরটা পাবো। এক্ষেত্রে আমাদের ভিটা হচ্ছে এক্ষেত্রে আমাদের আয়তন। হ্যাঁ, ভিটা হচ্ছে আমাদের আয়তন। আমরা এক্ষেত্রে আয়তনটা কিভাবে পাবো? আয়তনটা হচ্ছে মোট কুয়াটার আয়তন। কুয়ার আয়তন কি? কুয়ার আয়তন হচ্ছে πr²L। πr² হচ্ছে কুয়া যে গোলাকার, সেজন্য হচ্ছে πr², আর এলটা হচ্ছে তার দৈর্ঘ্য। এটা হচ্ছে তার দৈর্ঘ্য। তো আমরা এখানে ভি সমান পাবো আমরা πr²L, হ্যাঁ, রো GH/T। আমাদের মেইন সূত্র আসবে এটা। কুয়া সম্পর্কিত কোনো প্রশ্ন করলে মাথা সর্বপ্রথম আনতে হবে এটা, πr²L রো GH। এক্ষেত্রে পাই এর মানটা আমরা কত পাই? পাই হচ্ছে আমাদের পাইটা 3.1416। হ্যাঁ, আর এখানে আমাদের ব্যাস কত বলছে? আমাদের বলছে ব্যাস 2 মিটার। ব্যাস এখানে কিন্তু ব্যাসার্ধ, ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়। তাহলে এটা 1² হবে। 1² করলে 1² হবে L। এলটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। দৈর্ঘ্যটা কত? দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের 20 মিটার। 20। আর রো হচ্ছে পানির ঘনত্ব। পানির ঘনত্ব আমরা কত জানি? পানির ঘনত্ব জানি 1000 কেজি। পানি হচ্ছে 1000 কেজি/মিটার ঘনত্ব। তারপর হচ্ছে আমাদের জিটা কি? জিটা হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ 9.8। আর এইচটা কি? এইচটা হচ্ছে আমাদের কতটুকু দূরত্ব পাবে। তো এখানে যদি আমরা দেখি এইচটা হচ্ছে আমাদের 10 বের হবে, কারণ এইচটা হবে মোট, মানে এখান থেকে যে পানিটা তুলবে এটা মানে উচ্চতাটা 2 হবে, তো 10। আর টিটা হবে আমাদের কত? টিটা হবে আমাদের 24 মিনিট। তাহলে 24 × 60, কারণ এখানে আমাদের সেকেন্ড আনতে হবে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা আমরা পাবো, ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 4273.88 হর্স পাওয়ার। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের হর্স পাওয়ার আনতে হলে কত? 746 ওয়াট করতে হবে। তাহলে আমাদের কত আসে? 746 ওয়াট করলে আমাদের আসে
5.73 হর্স পাওয়ার। 5.73 এখানে আছে, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে 5.73। এটা যদি আমরা আরেকটু সারসংক্ষেপ করতে চাই, তাহলে সারসংক্ষেপটা আমরা এইভাবে লিখতে পারি, যে বলতে পারি যে হচ্ছে আমাদের একটা কুয়া আছে, কুয়াটার হচ্ছে উচ্চতা 20 মিটার, কুয়াটার উচ্চতা 20 মিটার এবং ব্যাস হচ্ছে 2 মিটার, ব্যাসটাতে 2 মিটার, ব্যাস 2 মিটার হলে ব্যাসার্ধ হবে 1 মিটার। তো এক্ষেত্রে একটি পাম্প বা মোটর 24 মিনিটে এটাকে পানি শূন্য করতে পারে। সেক্ষেত্রে আমাদের পাম্পের অশ্ব ক্ষমতা বের করতে বলবো। অশ্ব ক্ষমতা মানে হচ্ছে হর্স পাওয়ার, 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। তো এক্ষেত্রে আমরা প্রথম যে সূত্রটা মাথায় আনবো, প্রথম সূত্রটা আনবো আমরা মাথায়, যে ক্ষমতা বা ক্ষমতা সমান কি, ক্ষমতা বা পাওয়ার সমান W/T। W হচ্ছে মোট কাজ, বাই T হচ্ছে সময়। কাজকে সময় দ্বারা ভাগ করলে অথবা 1 সেকেন্ডে কতটুকু কাজ করা হচ্ছে সেটা তার হচ্ছে ক্ষমতা। এটা করলে আমরা ক্ষমতা পাই। এখানে W সমান কি লিখতে পারি, W সমান mgh। এটা আমরা অনেকদিন থেকে পড়ে আসতেছি, যারা এই বিষয়ে পড়াশোনা করে তারা অবশ্যই জানবো। mgh, mটা হচ্ছে এখানে ভর। পানির ভরটা কি পাবো, পানির ভরটা পাবো আমরা, পানির ভরটা পাবো রো ইন্টু ঘনত্ব। এতে তার আয়তনটা আছে, আয়তনটা ইন্টু ঘনত্ব। আয়তনটা হচ্ছে কুয়ার আয়তন সমান পানির আয়তন হবে, কারণ হচ্ছে কুয়াটা পানিপূর্ণ আছে। তো রো ভি ইন্টু রো, ভিটা হচ্ছে কি, ভিটা হচ্ছে আয়তন। কুয়ার আয়তনটা কি পাবো, কুয়ার আয়তন পাবো পাই আর স্কয়ার ইন্টু এল, পাই আর স্কয়ার ইন্টু এল পাবো। এই ক্ষেত্রে কুয়ার আয়তনটা হবে এটা পাই আর স্কয়ার ইন্টু এল ইন্টু রো ইন্টু জি ইন্টু এইচ ডিভাইডেড বাই টি। এটা করলে আমরা পাই 4273.88। এটা আমরা ক্ষমতাটা পাই। এর পাওয়ার পর আমাদের অশ্ব ক্ষমতা আনতে হবে। অশ্ব ক্ষমতা আনতে গেলে আমাদের 746 দ্বারা ভাগ করতে হবে। 746 দ্বারা ভাগ করলে আমরা কত পাই, 5.73 হর্স পাওয়ার। এটা খুবই ভেরি ইম্পর্টেন্ট। এই সমস্ত প্রশ্নগুলো আমাদের দিবে, ভেরি ইম্পর্টেন্ট। এই ধরনের টপিকগুলো যদি আমাদের দেয়, তাহলে হচ্ছে আমরা প্র্যাকটিস না করলে পারবো না আর কি, মনে রাখার চেষ্টা করবো। তো 1 নম্বর হলো, 1 নম্বর হওয়ার পর আমরা 2 নম্বরে যাই। 2 নম্বর কি আছে আমাদের, আমরা যদি 2 নম্বর প্রশ্নটা দেখি, 2 নম্বর প্রশ্ন আছে আমাদের ফারেনহাইট স্কেলে কোনো বস্তুর তাপমাত্রা 50 ডিগ্রি ফারেনহাইট হলে কেলভিন স্কেলের কত হবে। আমরা স্কেল কত জানি, আমরা স্কেল কয়টা জানি, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন, এই তিনটা আমরা স্কেল জানি। আমাদের জ্বর মাপার বা কোনো কিছু বস্তুর তাপমাত্রা মাপার স্কেল সাধারণত আমরা তিনটা জানি, র্যান্ডম স্কেল আছে, ওগুলো আলাদা। সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন, এটা একটা আমাদের সূত্র আছে। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে বা শর্টকাট টেকনিক আছে। এটা হচ্ছে আমাদের যদি এদের সম্পর্ক বের করতে বলে, এটা হচ্ছে C/5, F মাইনাস 32/9, আর এখানে হচ্ছে K মাইনাস 5, K মাইনাস 273 ডিভাইডেড বাই 5, K মাইনাস 273 ডিভাইডেড বাই 5। এইটা হচ্ছে আমাদের সূত্রটা। তো C/5, C হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা, F হচ্ছে ফারেনহাইট স্কেলের তাপমাত্রা, K হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা। এখানে আমাদের কোন স্কেল দুটো বলছে, এখানে আমাদের বলছে একটা হচ্ছে ফারেনহাইট আর একটা হচ্ছে কেলভিন। তো আমরা ফারেনহাইট এবং কেলভিন স্কেলের তাপমাত্রা এইখান থেকে এই সূত্রটা ফেলাবো। এই সূত্রটা যদি আমরা ফেলি, তাহলে ফারেনহাইট স্কেল কত আছে, ফারেনহাইট স্কেল আছে 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের 50 মাইনাস 32 ডিভাইডেড বাই 9, এটা পেলাম। এদিকে কত আমাদের বের করতে হবে, কেলভিন স্কেল বের করতে হবে। কি এটা পেলাম, K মাইনাস 273 ডিভাইডেড বাই 5। এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি কত আসে, এটা আমাদের এখানে আসে 18/9 সমান K মাইনাস 273 ডিভাইডেড বাই 5। তো এখানে হচ্ছে 2 হচ্ছে 10, K মাইনাস 273 সমান 10, K সমান 283। হ্যাঁ, 283 কেলভিন আমার আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, 283 কেলভিন। আর যদি সরসংখ্যার জানতে চাই আমরা, সরসংখ্যার ফারেনহাইট স্কেলে কোনো বস্তুর তাপমাত্রা 50 ডিগ্রি ফারেনহাইট দেওয়া আছে, এটাকে আমাদের কেলভিন স্কেলে আনতে হবে। আমরা সূত্রটা জানি বা টেকনিকটা জানি, F মাইনাস 32/9 সমান K মাইনাস 273/5। তো এক্ষেত্রে আমাদের এই দুই সূত্রটা ফেলে F কত আছে, F হচ্ছে আমাদের 50 ডিগ্রি ফারেনহাইট। তো 50টা আমরা ফেলাবো, 50 ফেলার পর এটা আমরা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করে আমরা পাই 283 লিখে নেবো, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরটা জানি আমরা 3 নম্বরে আমাদের কি আছে। 3 নম্বর যদি আমরা দেখি, 3 নম্বর আমরা দেখতে পাবো যে দুটি সমান চার্জের বস্তুর মধ্যবর্তী দূরত্ব, দুটো বস্তু আছে, এর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলো এবং চার্জের মান কমিয়ে অর্ধেক করা হলো। হ্যাঁ, চার্জের মান কমিয়ে অর্ধেক করা হলো। বলের মান কত হবে, আমরা কি জানি, যে কোনো দুটো বস্তু আছে, একটা দুইটা, এটা হচ্ছে যদি Q1 হয়, এটা যদি Q2 হয়, এদের মধ্যে যে আকর্ষণ ও বিকর্ষণ বল হবে, আকর্ষণ এবং বিকর্ষণ বল দুইটাই হবে। পৃথিবীর ক্ষেত্রে হলে শুধু আকর্ষণ বল হতো, কিন্তু চার্জ যখন বলবে তখন এটা আকর্ষণ বিকর্ষণ দুটো হবে। কারণ আমরা কি জানি, এটা যদি প্লাস হয়, এটা প্লাস হয়, তখন সেক্ষেত্রে বিকর্ষণ বল কার্যকর হবে। এটা মাইনাস, এটা মাইনাস, তখন সেক্ষেত্রে বিকর্ষণ বল কার্যকর হবে। এটা প্লাস, এটা মাইনাস, তখন সেক্ষেত্রে আকর্ষণ বল কার্যকর হবে। তো এক্ষেত্রে যদি আমাদের, সেজন্য বলছে বিজ্ঞান কুলম্ব বলছে যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান। তো এটা যদি আমরা দেখি কি করা যায়, এটা হচ্ছে আমাদের কি বলছে প্রশ্নটা বলছে দুটি সমান চার্জের বস্তুর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলো। বস্তুর দূরত্ব কত অর্ধেক করা হলো, R সমান R/R0/2 করা হলো। মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলো এবং চার্জের মান কমিয়ে অর্ধেক করা হলো। চার্জের মান কমিয়ে Q1 সমান কি লেখা যাবে, Q1 সমান
Q/2 লেখা যাবে, সমান Q2 লেখা যাবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা আমাদের বলের মানটা কত থাকবে? বলের মানটা আমরা কুলম্বের সূত্র থেকে বলের মানটা কি জানি? কুলম্বের সূত্র থেকে বলের মানটা জানি আমরা A সমান 1/4 পাই ইপসাইলন নট ইন্টু Q1 Q2 বাই আর স্কয়ার। এটা আমরা বলের মানটা জানি। এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা, এটা ধ্রুবকটা বাদ দিতে হবে, তখন আমাদের যখন একই বলবে তখন এটা বাদ। তো এক্ষেত্রে আমাদের গোটা অঙ্ক ক্যালকুলেশন করতে লাগবে না, শুধুমাত্র জাস্ট এটা জানা থাকলে হবে। তো এক্ষেত্রে আমাদের বলছে যে বলের মান দ্বয় অর্ধেক করা হলো। অর্ধেক করা হলে কি হবে? Q/2 ইন্টু Q/2 এবং ব্যাসার্ধটা মানে মধ্যবর্তী দূরত্বটা অর্ধেক করা হলো। মধ্যবর্তী দূরত্ব যদি আমরা করি তাহলে হচ্ছে r0/2, এর নিচে হচ্ছে স্কয়ার হবে। তো সেক্ষেত্রে আমাদের কি হবে? উপরে Q²/4 ইন্টু 4/r স্কয়ার। তো এটা আমরা 4 কাটা যায়, Q² সমান Q ইন্টু Q লেখা যায়, আর স্কয়ার লেখা যায়। এক্ষেত্রে আমাদের অপরিবর্তিত থাকবে, এটা আমাদের অপরিবর্তিত থাকবে। এটা জানতে হবে যে কেন অপরিবর্তিত থাকবে, কারণ চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা অর্ধেক করা হলো। যখন এই দূরত্ব অর্ধেক করা হবে তখন তার আকর্ষণ বলটা বেশি হয়ে যাবে, আকর্ষণ বা বিকর্ষণ বল বেশি হয়ে যাবে। ধরি যে এখানে আমাদের একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এই চার্জের যে আকর্ষণ বা বিকর্ষণ বল এখন আছে বর্তমান, এটা যদি আমরা অর্ধেকে করে আনি, দূরত্বটা অর্ধেক করে আনি, সেক্ষেত্রে আমাদের আকর্ষণ বা বিকর্ষণ বলটা বেশি হয়ে যাবে। এবং বেশি হওয়ার কারণে তারপর চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কমে অর্ধেক করা হবে, এবং যে চার্জ দ্বয় আছে এই চার্জ দ্বয় আমাদের যখন অর্ধেক করা হবে, চার্জগুলো যখন অর্ধেক করা হবে তখন আমাদের পূর্বের আকর্ষণ বল এবং পরের আকর্ষণ বল সমান থাকবে। এটা আমাদের অপরিবর্তিত থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরের প্রশ্নটা আমরা দেখি। তারপরের প্রশ্নটা আমাদের কি বলছে? এরপরের প্রশ্নটা আমাদের বলছে ঘড়ি কাটার ঘন্টার কৌণিক বেগ কত? ঘড়ির কাটা, এটা যে আমাদের একটা ঘড়ি হয় এবং এখানে একটা তিনটা কাটা থাকবে, একটা দুইটা তিনটা। মনে করো এটা তো ঘন্টার কাটা। হ্যাঁ, ঘন্টা, আমাদের যে ঘন্টার কাটার কৌণিক বেগ কত? কৌণিক বেগ আমরা ওমেগা সমান কি জানি? ওমেগা সমান 2π/T। ওমেগা সূত্র আমরা, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, আর ভি যদি বলে, ভি হচ্ছে রৈখিক বেগ। হ্যাঁ, ভি আমাদের রৈখিক বেগ আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ। তো সেক্ষেত্রে আমাদের বলছে ঘন্টা কাটা কৌণিক বেগ কত? 2π হচ্ছে ধ্রুবক T। এখন ঘন্টা কাটা পর্যায়কাল আমাদের বের করতে হবে। ঘন্টা কাটার পর্যায়কাল T সমান কি হবে? এক্ষেত্রে যদি আমরা T দেখি, T এর মানটা কি হবে? আমরা জানি যে ঘন্টার কাটাটা হচ্ছে 12 ঘন্টা পর পর একটা নির্দিষ্ট স্থানে আসে। পর্যায়কাল বলতে কি বোঝায়? পর্যায়কাল বলতে বোঝা যাচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ওই বিন্দুতে যখন আবার যতটুকু সময় পর্যন্ত ঘুরে আবার ওই বিন্দু আসবে, সেই সময়টি হচ্ছে তার পর্যায়কাল। তো ঘন্টা কাটার ক্ষেত্রে আমরা কি দেখি? ঘন্টা কাটার ক্ষেত্রে আমরা দেখি যে 12 ঘন্টা পর পর আসে, তো হচ্ছে আমাদের 12 হার্টজ। হ্যাঁ, পর্যায়কাল হবে 12 হার্টজ হবে আমাদের পর্যায়কাল। 12 হার্টজের ক্ষেত্রে আমাদের এখানে দেখতে হবে ফিরে আবার কি বলছে? রেডিয়াস পার মিনিট, মিনিট, মিনিট। এখানে শুধু সেকেন্ড বলছে, তো আমাদের যেহেতু 3টে মিনিট আছে আমরা মিনিটে রূপান্তর করবো। 12 ইন্টু মিনিটে রূপান্তর করলে কত হবে? 60। 1 ঘন্টা সমান 60 মিনিট। 12 ইন্টু 60 মিনিট। এক্ষেত্রে আমরা যদি পর্যায়কালটা বের করি, এখান থেকে যদি শুরু করি, তাহলে হচ্ছে আমাদের 2π পর্যায়কাল হবে 12 ইন্টু 60 রেডিয়াস। রেডিয়াস মানে কি? ব্যাসার্ধ। কৌণিক বেগ বললে রেডিয়াস আসবে। রেডিয়াস পার হচ্ছে আমাদের সেকেন্ড, কারণ মিনিট, রেডিয়াস পার মিনিট আসবে। রেডিয়াস পার মিনিট। তো এক্ষেত্রে যদি আমরা এটা করি কি আছে? এটা করলে আমাদের এখানে 6 আছে, π/360। এটা করলে আমাদের যেটা আছে এটা হচ্ছে π/360 রেডিয়াস পার মিনিট। 3 নম্বরটা আমাদের অ্যান্সার আছে। এটা যে আরেকটু আমরা সারসংক্ষেপ বুঝতে যাই, তাহলে এখানে বলছে আমাদের ঘড়ির ঘন্টার কাটার কৌণিক বেগ। হ্যাঁ, কৌণিক বেগ হচ্ছে ওমেগা, ভি হচ্ছে রৈখিক বেগ। ওমেগার ক্ষেত্রে কি হবে? ওমেগার ক্ষেত্রে 2π/T। টিটা হচ্ছে এখানে পর্যায়কাল। পর্যায়কাল বলতে কি বোঝায়? একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করলে এই বিন্দুকে ঘুরে আসতে যতটুকু সময় লাগবে কাটাটা, সেটা হচ্ছে তার ওই কাটাটা হচ্ছে আমাদের পর্যায়কাল। সেকেন্ডে কাটার ক্ষেত্রে পর্যায়কাল কত হবে? সেকেন্ডে কাটার ক্ষেত্রে পর্যায়কাল হবে 1 মিনিট বা 1 সেকেন্ড। আর মিনিটে কাটার ক্ষেত্রে কি হবে? মিনিটে কাটার ক্ষেত্রে 1 মিনিট। সেক্ষেত্রে আমাদের ঘন্টা কাটার ক্ষেত্রে হবে আমাদের 12 ইন্টু 60 মিনিট হবে। 12 ঘন্টাকে আমরা মিনিটে রূপান্তর করবো। তো আমাদের এটা আসে। এরপরের এমসিকিউটা আমরা দেখি। এরপরের এমসিকিউটা কি আছে? কোন দুটি রাশির একক এবং মাত্রা হচ্ছে একই? এটা হবে কাজ, শক্তি, কারণ এর আগের বারে আমরা দেখেছি কাজ, শক্তি এবং টর্ক। হ্যাঁ, কাজ, শক্তি এবং টর্ক এর মাত্রা হলো mL²T⁻²। কাজ, শক্তি, টর্ক এর মাত্রা এবং একক আছে একই। এবং ক্ষমতা যদি বলে, আমাদের ক্ষমতা বললে ক্ষমতা কি? ক্ষমতা বললে কাজ, শক্তি, টর্ক ডিভাইডেড বাই সময়। হ্যাঁ, কাজকে সময় দ্বারা ভাগ করলে আমরা ক্ষমতা পাবো। সেক্ষেত্রে আমাদের মাত্রা কি আছে? mL²T⁻² ডিভাইডেড বাই টি আছে mL²T⁻3। তাহলে আমাদের ক্ষমতা এবং শক্তির মাত্রা একই হবে না। বলের মাত্রা কি? LD⁻²। বল এবং টর্কের মাত্রা কখনোই একই হবে না। কাজ এবং শক্তির মাত্রা আমাদের একই। এক্ষেত্রে আমাদের কাজ এবং শক্তির মাত্রা একই, এটা মনে রাখতে হবে। কাজ, শক্তি এবং টর্কের মাত্রা একই এবং ক্ষমতার মাত্রা ভিন্ন। ক্ষমতার মাত্রা হবে কাজ, শক্তির থেকে ভিন্ন। তো তারপরে 16 নম্বরটা আসে। আমরা 16 নম্বরটা কি আছে? 16 নম্বর প্রশ্ন আমাদের আছে, 16
16 নম্বর প্রশ্ন কি আছে যে a সমান মাইনাস বি, এ একটা ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টর সমান সমান আমাদের মাইনাস বি ভেক্টর আছে। সেক্ষেত্রে আমরা কি পাই, এ ভেক্টর সমান মাইনাস বি ভেক্টর, তাহলে এটা সম্পূর্ণ এর উল্টা, এটা হচ্ছে বি ভেক্টর। হ্যাঁ, এটা যদি এ ভেক্টর হয়, এটা বি ভেক্টর, এ ভেক্টরটা এদিকে ক্রিয়াশীল হবে, বি ভেক্টরটা এদিকে ক্রিয়াশীল হবে। এ সমান মাইনাস বি মানে হচ্ছে দুইটা পরস্পর অন্যদিকে বা বিপরীত দিকে ক্রিয়া করে। তো এক্ষেত্রে আমাদের বলছে এ ডট বি, এ ডট বি সমান কি, এ ডট বি, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কি, এটা সূত্র আমরা কি জানি, এ বি কস থিটা। আর যদি এ কস বি বলে তাহলে এটা আমরা কি জানি, এ বি সাইন থিটা। এক্ষেত্রে আমাদের আনতে হবে এইটা যে এ বি কস থিটা। যেহেতু তারা দুইটায় পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করছে, সেহেতু তাদের মধ্যে থিটাটা কত হবে, থিটা হবে 180, তাদের মধ্যে থিটা কোণটা হবে 180। এবং এ ডট বি মানে এ ভেক্টর এবং বি ভেক্টর কিন্তু সমান, সেক্ষেত্রে আমরা এ ভেক্টর সমান বি ভেক্টর লিখতে পারি। তাহলে এর জায়গায় যদি এ বসে তাহলে আমাদের এ স্কোয়ার হলো, অথবা এ ডট এ হলো কস 180, এটাও হইতে পারে। আরেকটা হইতে পারে কি, আরেকটা হতে পারে বি ডট বি কস 180। কস 180 মান কত, কস 180 মান হচ্ছে আমাদের -1। এক্ষেত্রে যদি আমরা বসে -1 তাহলে মাইনাস এ স্কোয়ার হবে, এক্ষেত্রে বসালে আমাদের মাইনাস বি স্কোয়ার হবে। আমাদের মেইন অ্যান্সার কি হবে, মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দুটো অ্যান্সার হবে। যে কোনো একটা অ্যান্সার দাগালে হবে, অথবা দুটো অ্যান্সার দাগালে তো ভুল যাবে, কম্পিউটারে কাটবে, তো যেটা থাকবে সেটা দিতে হবে আমাদের। 17 নম্বরটা কি বলছে আমাদের, 18 নম্বর আমাদের বলছে 18 নম্বর বলছে 1 কিলোওয়াট ঘন্টা, 1 কিলো কেতে কিলো ওয়াট ঘন্টা, তো হচ্ছে আওয়ার। 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল, হ্যাঁ কত জুল। এক্ষেত্রে আমরা কীভাবে করবো, 1 কিলোতে মানে কি, কিলো মানে হচ্ছে 1000, কিলো মানে হচ্ছে 1000, ওয়াট ঘন্টা, ওয়াট আওয়ার মানে কি, আওয়ার হচ্ছে এখানে আমাদের 3600, হ্যাঁ ওয়াট আওয়ার মানে হচ্ছে আমাদের এখানে 3600 হবে। কেন, কারণ 60 গুণন 60, এটা হচ্ছে আমাদের 60 গুণন 60 করলে 1 ওয়াট আওয়ার আছে। এক্ষেত্রে আমাদের কী হবে, 3.3612 1 2 3, তাহলে 3.6 ইন্টু 10⁵ হবে, হ্যাঁ 6 হবে, কারণ 3.6 করলে 1 2 3 4 5 6, 3.6 ইন্টু 10⁶ জুল হবে এটা আমাদের। কারণ 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল, আমাদের এইভাবে বের করতে হবে। তারপরটা আছে আমাদের মহাকাশে একজন নভোচারীর, তারপর কি আছে, মহাকাশে একজন নভোচারীর একটি সরল দোলকের দোলনকাল কত হবে। একটি সরল দোলক আছে, হ্যাঁ এটার তার দোলনকাল কত হবে। মহাকাশে কিন্তু জি সমান 0, এটা আমরা জানি। আবার টি সমান কি জানি, 2π√L/g। জি সমান যদি 0 হয় তাহলে টি সমান আমাদের কি আসবে, টি সমান ইনফিনিটি আসবে। মানে মহাকাশের সরল দোলকটা দলতেই থাকবে এরকম আসবে। সেক্ষেত্রে আমাদের আমরা কি জানি, কোনো সংখ্যা বাই 0, হ্যাঁ কোনো সংখ্যা ভাগ 0 সমান কি জানি, ইনফিনিটি। আবার সংখ্যা ডিভাইডেড বাই ইনফিনিটি সমান কি জানি, 0। এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, সংখ্যা বাই 0 সমান ইনফিনিটি, এবং সংখ্যা বাই ইনফিনিটি সমান 0। তো তারপরের অঙ্কটা আমরা আসি, কি আছে আমাদের, তারপরের ম্যাথটা আছে আমাদের, পরের ম্যাথটা আছে যে প্রতি সেকেন্ডে 10 লিটার পানি 10 মিটার উপরে ওঠাতে ক্ষমতার কত পরিমাণ। ক্ষমতা কি জানি আমরা, পি সমান কি জানি, পি সমান W/T। W সমান কি জানি, W সমান আমরা জানি mgh/T। m কত, m আছে 10 লিটার, 10 × g কত 9.8, g হচ্ছে আমাদের 9.8, h-টা কত, h-টা আছে 10, হ্যাঁ বাই টি, টি কত বলছে, প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ড, প্রতি সেকেন্ড মানে 1 সেকেন্ড। এটা কত হবে, 980 ওয়াট হবে, 980 ওয়াট যেখানে আছে এটা। আবার 998 কিলোওয়াট আছে, এটা হবে না। আবার 980 জুল আছে, জুল হচ্ছে কি, জুল হচ্ছে কাজের পরিমাপ। এক্ষেত্রে হবে না আমাদের এখানে ক্ষমতা বললে ক্ষমতাটা হচ্ছে ওয়াট, এটা জানতে হবে। আরেকটা আছে আমাদের 25 নম্বর, 25 নম্বর আছে আমাদের কি, 25 নম্বর আছে আমাদের, ভূমি হতে 2 মিটার উচ্চতায় 40 নিউটন ওজনের একটি বস্তুকে ধরে রাখতে কত কাজের পরিমাণ। আমরা এখানে 2 মিটার ধরে, এখানে 2 মিটার উচ্চতায় আমরা 40 নিউটন ওজনের একটা বস্তু ধরে আছি। এক্ষেত্রে আমার কৃতকাজ কত হবে, এক্ষেত্রে আমার কৃতকাজ হবে 0, কারণ আমরা কি জানি যে সরল না হলে কাজ হয় না। আর এক্ষেত্রে যদি ধরে রাখতে আমাদের কৃতকাজ হবে 0। যদি বলতো যে এখান থেকে ওইখানে নিয়ে যেতে কত শক্তির প্রয়োজন, তাহলে সেটা আমাদের কাজ হতো। কিন্তু ধরে রাখার ক্ষেত্রে, যখন তোমাকে ধরে রাখতে বলবে, যে ধরে রাখার ক্ষেত্রে কোনো বস্তুকে ধরে রাখা হচ্ছে অথবা রাখা হচ্ছে কোনোখানে, সেক্ষেত্রে তার কৃতকাজটা হবে ডাইরেক্ট 0 জন। দেখা মাত্র তোমরা 0 জন বসাবো। তো আজকে এই পর্যন্ত, এর পরবর্তী ক্লাসে থাকার জন্য আহ্বান করা হলো। তোমাদের সবাইকে ধন্যবাদ। তো অ্যাডমিশন সম্পর্কিত কোনো তথ্য জানা থাকলে এই পেজে নক দিতে পারো। ধন্যবাদ।